This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছোটকাটা এবার দেখে নেব টপ 10 ব্রেকিং নিউজ। প্রথম খবর কি রয়েছে? এসএসসির একাদশ দ্বাদশের ফল প্রকাশ। ওয়েবসাইটে এসএসসির ফল, এসএসসির সার্ভারে আপলোড হচ্ছে রেজাল্ট এবং ওয়েবসাইটে রোল নম্বর দিলেই জানা যাচ্ছে ফল। চলুন দেখে নিই এবার সেকেন্ড ব্রেকিং নিউজ। প্রাথমিকে 23,415 জন শিক্ষক বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুলে অতিরিক্ত শিক্ষক থাকলে তাদেরকেই বদলি করা হবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে কি বলা হয়েছে? নিজের জেলাতেই বদলি করা হবে শিক্ষকদের। স্কুলে শিক্ষক ঘাটতি মেটাতেই এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর। চলুন থার্ড ব্রেকিং নিউজ দেখে নিই চটপট। ফের সরকারি হাসপাতালে ভুল রক্ত দেওয়ার অভিযোগ। অভিযোগটা কি? এক রোগীর রক্ত অন্য রোগীকে দেওয়ার অভিযোগ। নমিতা মাঝির রক্ত দেওয়া হয়েছে নমিতা বাগদিকে, এমনটাই অভিযোগ। নার্স ভুল রক্ত দেওয়ায় রোগী মৃত্যুর অভিযোগ পরিবারের তরফে। এবার দেখে নেব 4 নম্বর ব্রেকিং নিউজ কি রয়েছে। এটিএম ট্যাবের পর এবার ওটিপি জালিয়াতি। ওটিপি জালিয়াতি করে লরির মালিকানা বদল। ভাবুন একবার, চাঁচল থেকে ইসলামপুর আরটিওর আওতায় চলে যায় লরিটি। ওটিপির মাধ্যমে মালিকানা বদল হয়েছে, এমনটাই জানিয়েছে আরটিও। কোনো ওটিপি পাননি বলে দাবি করছেন লরির মালিক। এবার 5 নম্বর ব্রেকিং। ফের কলকাতা পুলিশকে ভর্ৎসনা হাইকোর্টের। ফ্ল্যাটে ঢুকে শুল্ক আধিকারিককে মারধরের মামলা। পুলিশি তদন্তে তীব্র ক্ষোভ আদালতে। কোনো আইন মানেনি পুলিশ, পর্যবেক্ষণ বিচারপতির। তদন্তকারী অফিসারের আচরণ সন্দেহজনক, এমনটাই হাইকোর্টের মন্তব্য। এবার 6 নম্বর ব্রেকিং নিউজ কি রয়েছে দেখে নিই। দমদমে বিজেপির বিএলএকে মারধরের অভিযোগ সামনে এসছে। তৃণমূল কাউন্সিলর জয়ন্তী সাহার বিরুদ্ধে এই অভিযোগ। থানায় অভিযোগ বিজেপির বিএলএ সপ্তর্ষি মণ্ডলের। 7 নম্বর ব্রেকিং নিউজ। কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গ্রেফতার হয়েছে। কেন গ্রেফতার? আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে। আয়ের থেকে 5 কোটি টাকার বেশি সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে এই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। এবার চলুন 8 নম্বর ব্রেকিং নিউজ দেখে নিই চটপট। অবিলম্বে 100 দিনের কাজ শুরুর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বকেয়া টাকা নিয়ে হলফনামার জন্য 1 মাস সময় দিল কোর্ট। হাইকোর্ট নির্দেশ যেটা এসছে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেছে কেন্দ্র। কেন্দ্রের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট। আর হাইকোর্টের আজকের নির্দেশে আরো স্বস্তিতে রাজ্য। এবার 9 নম্বর ব্রেকিং দেখব। 4 সপ্তাহের মধ্যে জয়ন্ত সিং এর বাড়ির ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। একদম সময় ধরে দেওয়া হলো। জয়ন্তর বাড়ি ভাঙার সময় বেঁধে দিল হাইকোর্ট। আদালতের নির্দেশ মতো কাজ করবে পুরসভা, এমনটাই পুরপ্রধান জানিয়েছেন। আরো সময় চেয়ে আর্জি জানাবে পুরসভা। এবার দেখে নেব আজকে 10 নম্বর ব্রেকিং নিউজ। পথকুকুর নিয়ে ফের বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। গুরুত্বপূর্ণ জায়গা থেকে পথকুকুরদের সরাতে হবে। স্কুল, হাসপাতাল থেকে পথকুকুরদের সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। পথকুকুরদের শেল্টারে রাখতে হবে। সব রাজ্যকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফিরে এলাম ঠোটকাটা স্পেশাল নিয়ে, আপনাদের সঙ্গে আমি রাজা চট্টোপাধ্যায়। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এর মানে কি? যে যোগ্যতম তার উদ্বর্তন, যোগ্যতমের উদ্বর্তন। চার্লস ডারউইনের বিবর্তনবাদ তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। পরিবেশের সঙ্গে সব থেকে ভালোভাবে খাপ খাইয়ে নিতে সক্ষম জীবরাই আলটিমেটলি টিকে যায়। এই টিকে থাকার দৌড়ে থাকতে হলে একটা বদল অবশ্যই দরকার। সেই বদলকেই খাপ খাইয়ে নেওয়া বলে। নিজেকে ভাঙাচোরা, অর্থাৎ নিজেকে ভেঙে চুড়ে গড়ে পিটে নিয়ে, এটা জীবন থেকে রাজনীতি সর্বত্রই এটা চলে। একটা নজির দেখাই, এই দেখুন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস দলটা ক্ষমতায় এসেছিল পরিবর্তনের হাওয়া তুলেই। বদলা নয়, বদল চায়। দলের সুপ্রিমো নিজেকে অনেক বদলে ফেলেছেন বলে সাধারণ মানুষ বলেন। নিজের অবস্থান বদলেছেন ক্ষেত্র বিশেষে। অনুপ্রবেশ, সিপিএমের ভুয়ো ভোটার এবং ভোটার তালিকায় আমূল সংস্কারের দাবিতে, আবার বলি কোন কোন ইস্যু, অনুপ্রবেশ, সিপিএমের ভুয়ো ভোটার এবং ভোটার তালিকায় আমূল সংস্কারের দাবিতে যে মমতা বন্দ্যোপাধ্যায় একদা একা
লোকসভা কাঁপিয়ে দিয়েছিলেন, আজ এই ধরনের ইস্যুতে তার অবস্থান বদলটা দেখতে পাচ্ছেন। তার কি বদল হয়েছে, বিশদে আসছি পরে এই বিষয়টিতে। আসলে বদলটা হচ্ছে সময়ের দাবি। একটা সময় আসে যখন বদলে যেতে হয়, তাই না? বদলটা অপরিহার্য হয়ে পড়ে। এই স্বাস্থ্যের কথাই ভাবুন, এক সময় ডাক্তাররা পরামর্শ দিতেন, যান, শরীর খারাপ করছে, অনেক দিন ভালো নেই, একটু হাওয়া বদল করে আসুন, চেঞ্জে যান। মানসিকভাবে সুস্থ থাকতেও চেঞ্জে যাওয়া দরকার। ডাক্তারবাবুরা বলেন একটু সহজ করে ভেবে দেখুন, রোজ রোজ কি একই পদ খেতে ভালো লাগে? রোজ বিরিয়ানি দিলে আপনি খাবেন, কিংবা রোজ যদি মন্ডা মিঠাই দেওয়া হয় তাও খাবেন, অন্য কিছু না দিয়ে? ফলে বদল তো চাই। রুচি থেকে রাজনীতি, এই বদলেই কত কাণ্ড ঘটে যায়। ভুল বলছে, ভুলবশত হয়ে গেছে। এইবার কতগুলো বদলের উদাহরণ দেব আপনাদের। দেখুন কি সুন্দর সাজিয়েছি আমরা বদলগুলোকে, একের পর এক বদল। একজনের জন্য আনা রক্ত অন্যজনকে দেওয়া হলো, এটাও একটা বদল, বদলা বদলি হয়ে গেল। এই বদলের পরিণতি কি হতে পারে, কতটা ভয়ঙ্কর সেটা কি অজানা ছিল? মেয়েকে হারিয়ে এখন মাথা চাপড়াচ্ছেন তুকরি বাগদি, আমার মেয়েটাকে কি আর ফিরে পাবো? না, মেয়েকে তিনি আর ফিরে পাবেন না, বাবাকে মেয়ের মৃত্যু দেখতে হলো। এর থেকে যন্ত্রণার কি হতে পারে? কিন্তু এই ভুলের, এই গাফিলতির, এই বদলের ফলে যে মৃত্যু হলো, রক্ত বদলা বদলি হয়ে যাওয়ার ফলে, দায় কে নেবে? বর্ধমান মেডিকেল কলেজের মতো রাজ্যের এক সরকারি হাসপাতালে রক্ত বদলে গেল কিভাবে? নমিতা মাঝি ব্লাড তোমার নমিতা বাগদি আমার মাকে দিয়েছে। তারপর পেশেন্টের হাত মাত সব ফুলে যাওয়া একাকার, আইসিতে ভরেছে। আজকালের মধ্যে ছুটি দেওয়ার কথা ছিল, তো কালকে আজ ভোরবেলায় পেশেন্ট এক্সপায়ার করে গেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগে থেকে কোনো মন্তব্য করা ঠিক নয়, কিন্তু এই যে গন্ডগোল বা গোলটা বেঁধেছিল, এই যে বদলা বদলি হয়ে গেল, দুজনের নাম নমিতা বলে, আলাদা তারা পদবিতে। নমিতা মাঝির রক্তের দরকার ছিল, সেই রক্ত দেওয়া হয়েছিল নমিতা বাগদিকে। পদবি আলাদা, নাম এক। ভুল রক্তে গত এক সপ্তাহ ধরে জমে মানুষের টানাটানি চলে, শেষ পর্যন্ত হাসপাতালের ভুলের মাসুল দিতে হলো নমিতা বাগদিকে। ভাতারের বাসিন্দা নমিতা মাঝি রক্তাল্পতায় ভুগছেন। রক্ত দেওয়ার দরকার ছিল, ব্লাড ব্যাংক থেকে পরিবার রক্তও নিয়ে আসে, কিন্তু সেই রক্ত নমিতা মাঝির বদলে নমিতা বাগদিকে দেওয়া হয়। সাপে কাটায় নমিতা বাগদিরও ওই হাসপাতালেই চিকিৎসা চলছিল, ডায়ালিসিস চলছিল, সুস্থও হয়ে উঠছিলেন, কিন্তু ওই রক্তই তাকে কাহিল করে দেয়। সঙ্গে সঙ্গে রিয়াকশন হয়ে যায়, হাত পা ফুলতে শুরু করে। সিস্টাররাও ভুল বুঝতে পারেন, তড়িঘড়ি ওই রক্ত বন্ধও করেন, কিন্তু সেই মুহূর্তের ভুল, রক্ত বদল, নমিতা বাগদিকে মৃত্যুর মুখে ঠেলে দিল। বাঁচানো গেল না, রক্তের গ্রুপ ম্যাচ করেনি। হাসপাতালে চরম গাফিলতি ছাড়া এই ভুল কি সম্ভব? যেহেতু এটি সাপে কাটা রোগী, এটি পোস্টমর্টম হবে। পোস্টমর্টম এলেই আমি পরিষ্কারভাবে বলতে পারবো যে অ্যাকচুয়াল মৃত্যুর কারণ কোনটা। এবং যেহেতু পেশেন্ট পার্টি মানে যে মারা গেছেন তার ছেলে অভিযোগ করেছে যে একটা চিকিৎসার গাফিলতির অভিযোগ করেছে, সেটার জন্য আমি একটা এনকোয়ারি কমিটি করবো। এনকোয়ারি কমিটি ব্যাপারটাকে সমস্ত এনকোয়ারি করে আমাকে রিপোর্ট দিলে আমরা সেটা কলেজ কর্তৃপক্ষ এবং হসপিটাল কর্তৃপক্ষ নিয়ে বসবো এবং প্রয়োজন মতো আমরা সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। বলছিলাম না, একের পর এক বদল দেখাবো আর সেই বদলের পরিণতি দেখাবো। দেখুন, এও এক বদল এসেছে জালিয়াতিতেও। মালিকের অজান্তেই লরির হাত বদল হয়ে গেল। এজারুল হক, লরির যিনি মালিক, তিনি একদম থ। আর এই গোটা জালিয়াতি নাকি হয়েছে এক ওটিপির ফলে। ভুলভাল লোককে ওটিপি দিলে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যায় মুহূর্তে, সময় লাগে না। অনেকেরই হয়তো এইরকম অভিজ্ঞতা আছে। এখন ওটিপিতে লরির মালিকানা চুরি হয়ে যাচ্ছে। কাল যদি আপনার গাড়িটির মালিকানা এইভাবে হাত বদল হয়ে যায়, সাবধানে থাকুন, আপনারই অজান্তে। ভেবে দেখছেন?
আমরা সব কাগজপত্র নিয়ে গেছি, কিন্তু সার্ভার গ্রামের বক্তব্য যে এই বিষয়টা আমরা কিছু করতে পারবো না। তো সেই জন্য যেটা করণীয়, যেটা আইনি যেটা পদক্ষেপ, সেটা আমরা করছি। এই নিয়ে আমরা বহুদূর যাব। এটা নিয়ে একটা বড় র্যাকেট চলছে, এই আরটিও অফিস নিয়ে একটা বড় র্যাকেট চলছে। সেই সত্যটা এটা আমরা বের করবই। এজারুল হকের আইনজীবীর কথা আপনাদের শোনালাম। বুঝতেই পারছেন বদলের হাওয়ায় কি দিনকাল এলো। 18ই অক্টোবর রাতে রায়গঞ্জের পানিশালা এলাকা থেকে লরিটি ছিনতাই হয়। রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন করণদিঘির এজারুল। কয়েকদিন পর এজারুল ছিনতাই হওয়া লরিটির হদিশ পেয়ে যান। জানতে পারেন মালিকানা তার নামে নেই। চাঁচল আরটিও থেকে তাকে জানানো হয় যে মোবাইলের ওটিপির মাধ্যমেই মালিকানা গেছে বদলে। যা আশ্চর্যের কি জানেন, এজারুল হকের মোবাইলে কোনো ওটিপি নাকি আসেনি। তাহলে অগত্যা সাইবার ক্রাইম, কিন্তু তারাও আরটিও দফতরেই ফেরত পাঠায় ব্যাপারটা। এই টানাপোড়েনের মধ্যেই আরও একবার মালিকানা বদল। এবার ইসলামপুর আরটিওর তত্ত্বাবধানে চলে গেছে। করণদিঘির এজারুল হক গোলকধাঁধায় পড়েছেন। এজারুল হক, এরও আপনার একটা গাড়ি আছে? হ্যাঁ আমার গাড়ি আছে 15-12। নাম্বার কত? WB59C6034। গাড়িটা এখন কোথায়? গাড়িটা রায়গঞ্জ আটিয়ে ছিল। হ্যাঁ, গাড়িটা আমার কাছ থেকে ছিনতাই করে নিয়ে ওরা চাঁচল আটিয়ে করে নিয়েছে। ওখানে গেলাম ডাইরেক্ট, আমরা বললাম, তো ওরা বলছে কি ওটিপির মাধ্যমে হয়েছে। আমি ওটিপির মাধ্যমে হয়েছে, তা আমি ওটিপি দিলাম না, আমার গাড়ির নাম কি করে চেঞ্জ হলো? সাইবার ক্রাইম হয়ে গেল এটা। হ্যাঁ, সাইবলে আসছি, তো সাইবল বলছে যে আমাদের এটা সম্ভব না। রাজনীতিতেও বোল বদলে যায়। অনেকে বলেন ভোল বদল, আমি বলবো বোল বদল। রাজনীতিতেও হাওয়া বদলের মতোই সময়ের সমীকরণেই রাজনীতির অবস্থান বদলে যায় অনেকেরই। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, অনুপ্রবেশ নিয়ে সুর তিনি চড়িয়েছিলেন, এটা বললে খুব কম বলা হবে। আমাদের দেশে যদি কোনো পলিটিশিয়ান বাংলাদেশি অনুপ্রবেশকারী, স্পেশালি বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে কোনো রাজনীতিক একা দেশ কাঁপিয়ে দিয়ে থাকতে পারেন, তাহলে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। পিছিয়ে যান বহু দশক আগে, পার্লামেন্টের ভেতরে একা তিনি কাঁপিয়ে দিয়েছিলেন, এবং তিনি যা করেছিলেন এটা নিয়ে বিতর্ক থাকতে পারে। বাট প্রশ্নটা হচ্ছে এই ইস্যুটা তার রাজনীতির গর্ভেই জন্মেছে, কিন্তু এটার জন্ম, এটার সৃষ্টি তার হাতেই। তিনি এই ইস্যুটাকে এমন জায়গায় নিয়ে গিয়েছিলেন যে গোটা দেশের দৃষ্টি আকর্ষণ হয়েছিল, যেটা পশ্চিমবঙ্গের সত্যি একটা মারাত্মক বড় সমস্যা, অন্যান্য রাজ্যেরও সমস্যা। The infiltration in Bengal has become a disaster now. I have both the Bangladeshi and the Indian voters list. This is a very serious matter. রাগে আগুন হয়ে গিয়ে 2005-এর 4 আগস্ট লোকসভায় এটাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি। পশ্চিমবঙ্গের অনুপ্রবেশ নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিলেন। দেখুন, সহজ সোজা সাপটা কথাই বলি, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলতেন যে সিপিএম এই বর্ডারিং জায়গাগুলোতে বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে সাময়িকভাবে ভোট করিয়ে নিয়ে আবার তাদের পাঠিয়ে দেয়। তখন ভোটার কার্ডের ব্যাপার ছিল না। শুধু এই লিস্ট, ভোটার লিস্ট নয়, ইলেকটোরাল রোল সংস্কার এবং আমাদের দেশে ইলেকটোরাল সংস্কার, নির্বাচনী সংস্কার, এটা নিয়েও সব থেকে বেশি সরব অতীতে তিনিই হয়েছেন। আজ যখন অবৈধ বাংলাদেশি নিয়ে নির্বাচন কমিশন তৎপর, তখন তার দল এই অনুপ্রবেশ ইস্যুতে ঠিক কী অবস্থান নিচ্ছে। দেখুন, কেন এই কথাটা বলছি, অনেস্টলি স্পিকিং, এসআইআর এর মাধ্যমেই কিন্তু বোঝা যাবে একমাত্র। যদি বোঝা যায়, যদি এসআইআর সফল হয়, তাহলে বোঝা যাবে। যদি কিছু নাম অন্তত অনুপ্রবেশকারীদের বাদ যাওয়া সম্ভব হয়, তাহলে সেটা এই রকম একটা কড়া দাওয়াই দিলেই সম্ভব। এসআইআর এনআরসি মিশিয়ে তার দল এমন একটা আতঙ্কের বাতাবরণ তৈরি করছে, এটা অনেকেই বলছেন। সেই অবস্থান দেখে অনেকে অতীতের অবস্থানের সঙ্গে এই তফাৎটা কেন, এই প্রশ্ন তুলছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী একগুচ্ছ কাগজ অনুপ্রবেশকারী কত আছে তার সংখ্যা তার জানা আছে বলে তিনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন স্পিকারের টেবিলে, কিন্তু তারপরে মুখ্যমন্ত্রী হবার পরে অনুপ্রবেশের সংখ্যা নিয়ে তিনি কোনো কথা বলেননি। বরঞ্চ 2011-র পরে কৃষ্ণনগরের রূপকণ্ঠে এক জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী সভা থেকে তিনি বলেছিলেন
অনুপ্রবেশ বলে কিছু নেই, এপার বাংলার মানুষ ওপার বাংলার মানুষ দিবে আর নিবে, মিলাবে মিলে। কারণ তিনি যখন বিজেপির সঙ্গে ছিলেন তখন তিনি এই প্রোগ্রামটা শুধু ইমপ্লিমেন্ট করছিলেন, এটাই তিনি দিল্লি থেকে দাবি করেছিলেন। তাহলে এখন এখানে তামাশা করে মিছিল করছেন, তিনি সেই সব রাজ্যে যাচ্ছেন না কেন? এমপিদের পাঠাচ্ছেন না কেন? দিল্লি থেকে ধর্ণা দিচ্ছেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন ভাবের ঘরে চুরি করছেন, উনি এবং ওনার পার্টির লোকেরা উগ্রপন্থীদেরকে আস্তানা দেওয়ার জায়গা করছেন। এটা সাধারণ মানুষ আশ্রয় দেয় না, জঙ্গিদের আশ্রয় তৃণমূলের নেতারা দেয়। হাতিকে দো দাঁত, খানে কে এক দিখানে কে অরেক, এগুলো মমতা যেটা বলেন ওটা বলার জন্য বলেন, করার জন্য অন্য কাজ করেন। দেখুন, এই প্রশ্নগুলোই উঠছে। কদিন আগেও বাংলার মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে পশ্চিমবঙ্গের স্থিতিশীলতা বিঘ্নিত করার জন্য বিএসএফ এবং কেন্দ্রীয় সরকার ব্লুপ্রিন্ট তৈরি করেছে। আজ যখন কেন্দ্র অনুপ্রবেশকারী চিহ্নিত করতে চাইছে, জাতীয় নির্বাচন কমিশন অবৈধ ভোটার বাদ দিতে এসআইআর এর মতো একটা, এটাও এক ধরনের ইলেকটোরাল রিফর্মস আমি বলবো, এটাও এক ধরনের নির্বাচনী সংস্কার, ভোটার লিস্ট সংস্কার, এবং সেটা খুঁটিয়ে সেই মমতাই তার বিরোধিতা করছেন কেন? হয়তো অনুপ্রবেশের প্রসঙ্গে সরাসরি বিরোধিতা করছেন না, কিন্তু এসআইআর প্রক্রিয়াটাকে আপনি যদি বলেন যে এটা লোক দেখানো, তা এতে বৈধ ভোটার বাদ চলে যাবে, তাহলে কিন্তু মূল ইস্যুটা ডাইলিউটেড হয়ে যাবে, যেটা আসল উদ্দেশ্য। অনুপ্রবেশ নিয়ে কঠোর অবস্থানে নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে প্রতিক্রিয়া তৈরি হতে পারে। পরিষ্কার করে সংখ্যালঘু ভোটের কথাই বলছি, সেটাই কি তৃণমূলের এখন মূল উদ্বেগের কারণ? যদিও তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে, তাদেরকে কেন্দ্রীয় দল যেটা, যারা শাসক দল, তারা আশ্বস্ত করছে, বারে বারে বলছে যে যারা বৈধ ভোটার, তারা এদেশের নাগরিক, তার জাত ধর্ম যাই হোক না কেন, তারা বাদ যাবেন না। বিজেপির নেতাকে বলতে হচ্ছে যে এসআইআর যারা বাদ যাবে তারা আমরা পরে সিএ দিয়ে তুলে দেবো। তার মানে ওনারাও বুঝতে পারছেন যে এসআইআর যে বাঘের পিঠে ওনারা চেপে বসে যে মডেলে করার কথা ভেবেছেন, তাতে কিন্তু হিন্দু ধর্মাবলম্বী বহু বাদ যাওয়ার মুখে দাঁড়িয়ে আছেন। সেই জন্যই বিজেপি এখন ব্যাকগিয়ার দেয়া কথাবার্তা শুরু করেছে। যত এসআইআর, যা ভোটার তালিকা, সেই ভোটার তালিকার উপর দাঁড়িয়ে 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু ওরা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে অস্থিরতা তৈরির জন্য উদ্দেশ্য প্রণোদিত প্ররোচনামূলক ক্যাম্পেইন করছে। এই ক্যাম্পেইনে আপনি উত্তেজিত হবেন না। তৃণমূল কি সব জায়গায় অবস্থান বদল করছে? কোথাও কোথাও বদল নয়, বদলায় বিশ্বাসী তৃণমূল, বদলায় বিশ্বাসী তৃণমূল। হ্যাঁ, এরকম অভিযোগ উঠছে। বিজেপি জোর গলায় এই অভিযোগ করছে। কোথায়? শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে 12,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডার হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। এটা আর অভিযোগের পর্যায়ে নেই, কারণ তৃণমূলের পঞ্চায়েত সমিতিও খোলাখুলি মেনে নিচ্ছে যে ভাণ্ডার বন্ধ হয়েছে। মহিলাদের একাংশ বলছেন বিজেপি করার অপরাধেই বাগচা এবং গজিনা পঞ্চায়েতে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারে কোপ পড়েছে। তৃণমূল অবশ্য এই অভিযোগটা মানছে না। বন্ধ হয়েছে মানছে, কিন্তু বিজেপি করার অপরাধে বন্ধ হয়েছে এটা মানছে না তৃণমূল। দোষ আর কতবার কবুল করবে? রং দেখে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের অভিযোগ একবার উঠেছিল মুর্শিদাবাদের সাগরদিঘিতে, মনে পড়ে? মানে এখানে অবস্থান বদলাচ্ছে না। লক্ষ্মীর ভাণ্ডার, আমি মা বোনদের বলেছিলাম আমি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মা বোনদের আত্মসম্মান ফিরিয়ে নিয়ে আসবো। তারা কারো কাছে ভিক্ষা করবে না, এটা তাদের অধিকার। তাহলে এই মহিলারা কেন অধিকার হারিয়ে ফেললেন? অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার টাকা ঢুকেছে না। কতদিন ঢুকেনি? 3-4 মাস। কতদিন ঢুকেনি? কত মাস ঢুকেনি? আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন? না। কতদিন? 3 মাস। পূর্ব মেদিনীপুরে 2টি লোকসভা আসন, কাথি, তমলুক, দুটিতেই হারে তৃণমূল কংগ্রেস। এবার সেই জেলার পঞ্চায়েত সমিতিতে 12,000 মহিলার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠল। 1 মাস নয়, একাধিক মাস। কেন? বিজেপি করার অপরাধেই বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার, অভিযোগ ময়নার মহিলাদের। বাড়ি কোথায়? বাগচা অঞ্চলে। আচ্ছা, আপনি কি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন? না। কেন? আমরা বিজেপি করি বলে আমাদেরকে দেয়নি 3 মাস। আমাদের বাগচা অঞ্চলে পাইনি, আর গজনা অঞ্চলেও পাইনি। তৃণমূলকে নিশানা বিজেপির। ময়না পঞ্চায়েত সমিতি
যে কাজটা করেছে, যে ন্যাক্কারজনক কাজ করেছে, লক্ষ্মী ভান্ডার কোনো তৃণমূল কংগ্রেসের তার পার্টি ফান্ড থেকে টাকা নেই, এটা সরকারের টাকা, আমার আপনার সকলের জনগণের ট্যাক্সের টাকা। বিডিও সাহেব অলরেডি আমাদেরকে আশ্বস্ত করেছেন, নতুন এসেছেন উনি, ঠিক মতো বুঝে উঠতে পারেনি। বিজেপির অভিযোগের একটা অংশ মেনেই নিচ্ছে তৃণমূল, অর্থাৎ সরকারি টাকা মহিলাদের অ্যাকাউন্টে আসছে না। দুটো জিপিতে লক্ষ্মী ভান্ডার পাইনি, বাচ্চা জিপি, গজিনা জিপি প্রায় টোটাল বন্ধ, বাকি আদার্স জিপিতে 50-100 টাকা করে বন্ধ। তার জন্য আমরা বিডিওকে দিয়ে চিঠি করিয়েছি, জেলা থেকে আমরা চিঠি করিয়েছি, আশা করছি 1 সপ্তাহের মধ্যে লক্ষ্মী ভান্ডার ঢুকে যাবে। সেটা না হলে বিডিওর অফিস ঘেরার হুঁশিয়ারি ময়নার বিজেপি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতাদির কাছে আমাদের আবেদন যেন টাকাটা দিয়ে আমাদের এই ঋণ দায় থেকে উদ্ধার করে। এমন কাকুতি মিনতির কারণ কি জানেন? সেই কবে শেষ হয়েছে দুর্গাপুজো, এখনো সরকারি অনুদানের 1,10,000 টাকা জোটেনি। অনুদানের আশায় পুজো করে বিপাকে পড়েছে মালদার 8টি ক্লাব। মহিলা পরিচালিত পুজোর মাথায় হাত, ভাঙানোই যাচ্ছে না অনুদানের সরকারি চেক। উল্টে চেক ক্লিয়ারেন্সের টাকা জলে যাচ্ছে পুজো কমিটি। 4 বার রিজেক্ট হয়ে আসছে, 4 বার আমাদের অ্যাকাউন্ট থেকে 200 টাকা করে কেটে নিয়েছে। তো আমরা তো গরিব কমিটি, মেয়েরা পুজো করি, আমরা টাকা কোথায় পাবো? যেটুকুন অল্প টাকা আছে আমাদের অ্যাকাউন্টে সেগুলোও কেটে নিচ্ছে। আমাদের বাড়িতে যে প্রত্যেকটা দিন লোক সকাল সন্ধ্যাতে আসছে, তাহলে আমরা ওদেরকে কতদিন থামাবো? এই ডেটের পর ডেট দিতেই যাচ্ছি, এই যে ব্যাংকে যাচ্ছি আমরা বারে ঘুরে আসতে হচ্ছে। জেলা প্রশাসন থেকে চেক ইস্যু হয়েছিল, বেশিরভাগ ক্ষেত্রেই পুজো অনুদান বিলি দায়িত্ব নিয়েছিল পুলিশ। এখন থানা কথা শুনছেই না, অভিযোগ পুজো উদ্যোক্তাদের। একদিকে সরকারি অনুদান মিলছে না, অন্যদিকে পাওনাদারের চাপ। আমরা টাকা পাইনি, ব্যাংকে জমা করছি, বারবার ব্যাংক থেকে আমাদেরকে খালি রিজেক্ট করে দিচ্ছে চেক। অনুদানের উপরেই নির্ভর করে আমরা পূজাটা সম্পূর্ণ করি, যার জন্য এখন পাওনাদাররা এসে ঘুরছে, বারবার চাপ দিচ্ছে। মালদার হবিবপুরে 109টি দুর্গাপুজো হয়, তার মধ্যে 8টি ক্লাব বিপাকে পড়ল কেন? ঘটনা হলো হবিবপুর বিধানসভা বিজেপির এবং মালদা উত্তর লোকসভাও বিজেপি। রাজনীতির অভিযোগই তুলেছে গেরুয়া শিবির। হবিবপুর বিধানসভাতে 8টি মহিলা পরিচালিত ক্লাব আজকে 1.5 মাস হয়ে গেল টাকা পায়নি। 1,10,000 টাকা প্রত্যেকটা তৃণমূলের আশ্রিত ক্লাবকে দিয়েছে, কিন্তু এই যারা কোনো রাজনীতির সাথে যুক্ত না, এই সমস্ত মহিলা পরিচালিত ক্লাবগুলোকে উনি এইভাবে বঞ্চিত করছেন কেন? প্রযুক্তিগত সমস্যা যুক্তি খাড়া করেছে শাসক দল। হবিবপুর থানা, বিডিও হবিবপুর এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এসডিও লেভেলে এখানে কিছু টেকনিক্যাল সমস্যা ছিল, সেই টেকনিক্যাল সমস্যা অচিরিয়ে তারা কাটানোর চেষ্টা করছেন এবং খুব দ্রুততার সঙ্গে তাদের চেক যেন ক্লিয়ারেন্স হয় সেটা তারা দেখছে। কিন্তু পুজোর মধ্যে এমন হয়রানির দায় কার? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।